চর্চায় স্বাগত। স্পেনের ইউনিভার্সিটি অফ নাভারার যে ল স্কুল, সেন্টার ফর গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এই ইনস্টিটিউটের যিনি একজন গবেষক, তার নাম হচ্ছে নিকোলাস স্তেভেজ। তিনি একটি গবেষণা করেছেন। কী নিয়ে সেই গবেষণা? 2024 সালে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতিতে তার প্রভাব কী সেটা নিয়ে তিনি একটি নিবন্ধ লিখেছেন, গবেষণা নিবন্ধ। এই যে মার্চ মাস চলছে, চলতি বছরের মার্চ মাসে নিবন্ধটি প্রকাশিত হয়। এই নিবন্ধতে উনি দেখিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তী সরকার 24-এর গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নিল, তারপর থেকে যে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, এই অঞ্চলে কি কি প্রভাব ফেলেছে, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, ভারতের সম্পর্ক, এই পুরো বিষয়টাকে উনি একভাবে বিশ্লেষণ করেছেন। সেই বিশ্লেষণের জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, সেটা 1971 সালের পর, মানে বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় সবচেয়ে উল্লেখযোগ্য রূপান্তর। একটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো যে এই নিকোলাস স্তেভেজ কিন্তু বিশ্লেষণ করেছেন ওই 1.5 বছর যে সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তী সরকার, সেই সময়কার বাংলাদেশের যে কূটনীতিক অবস্থান সেটার উপরে, ওটার উপরেই ভিত্তি করে এই নিবন্ধটি তার লেখা, এবং ওই সময়টার উপরে ভিত্তি করেই এই ভূরাজনৈতিক বিশ্লেষণটি তিনি তুলে ধরেছেন। এই নিবন্ধে দেখানো হয়েছে যে বাংলাদেশ যদিও ধারণাগত ভারতীয় আধিপত্যের ভারসাম্য করতে চায়, কিন্তু একই সঙ্গে যে চীনা প্রভাবের নতুন ও গভীর যে নির্ভরতার ঝুঁকি তৈরি করেছে, সেটা উনি দেখানোর চেষ্টা করেছেন। স্তেভেজ লিখেছেন, আওয়ামী লীগ ও হাসিনা সরকারের নির্বাসনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পুনর্বিন্যাস দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণকে চিহ্নিত করেছে। এই বিশ্লেষণে দেখানো হয়েছে যে বাংলাদেশ ও চীন পাকিস্তান অক্ষের মধ্যে উদীয়মান সম্পর্ক কেবল একটি গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়া বা তার পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি কাঠামোগত রূপান্তর, যার নিরাপত্তা সংকটের প্রেক্ষাপট এবং ভারত বিরোধী অসন্তোষের মধ্যে গড়ে উঠেছে। মানে নিকোলাস যেটা বলতে চাচ্ছেন যে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ভারতের প্রভাব বা ভারতের যেই সাথে তার সম্পর্ক সেখান থেকে দূরে চলে আসছে, চীন এবং পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক যে ভালো হচ্ছে, এই বিষয়টা মানে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়া না, এটা এমন একটা মানে কাঠামোগত রূপান্তর, মানে পুরো একটা স্ট্রাকচারকে মানে ভেঙে নতুন আর একটা স্ট্রাকচার বা কাঠামো গড়ে তোলে, যার নিরাপত্তা সংকটের প্রেক্ষাপট এবং ভারত বিরোধী অসন্তোষের মাধ্যমে গড়ে উঠেছে। বাংলাদেশে ভারত বিরোধী অসন্তোষ, ভারত বিরোধী মনোভাব, ভারতীয় আধিপত্য বিরোধী মনোভাব, এগুলো প্রবল সবসময় আছে। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে তাদের মাঠের বক্তব্য আছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন কথা বলছেন। নিকোলাস স্তেভেজ বলছেন, সাধারণভাবে বলতে গেলে বাংলাদেশের নতুন নেতৃত্ব অর্থাৎ অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে আগের সম্পর্ককে অসম বিবেচনা করেছে। তবুও বাস্তবে ভারতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বা পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ স্থায়ীভাবে তার প্রতিবেশীকে উপেক্ষা করতে পারে না। এই যে বাংলাদেশের অবস্থানের যে পরিবর্তন এবং ভারতের আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এটি এমন একটি অবস্থার মানে তৈরি করেছে, যার জন্য উভয় পক্ষেরই, মানে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষেরই খাপ খাইয়ে নেওয়া এবং পুনর্বিন্যাস প্রয়োজন। ঢাকায় প্রতিরক্ষা ও সামরিক বিষয়ে নয়াদিল্লির দীর্ঘস্থায়ী প্রভাবের ক্ষয় নেইবারহুড ফার্স্ট পলিসিকে দুর্বল করেছে। মানে ভারতের একটা নীতি আছে যে নেইবারহুড ফার্স্ট, মানে প্রতিবেশী প্রথম, তার প্রতিবেশীকে সে অত্যন্ত গুরুত্ব দেয়। এই যে তার যে নীতি, সেই নীতিটাকে দুর্বল করেছে। নিকোলাস স্তেভেজ মানে তার যে নিবন্ধ, গবেষণা নিবন্ধটিতে বলছেন, ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের ব্যবস্থাপনাকেও জটিল করেছে বাংলাদেশের যে তার যে রাজনৈতিক মানে কূটনৈতিক অবস্থান, সেটা ঐতিহ্যগত নিরাপত্তা সহযোগিতা এবং সম্প্রীতির মতো যৌথ মহড়ার
স্থগিতাদেশ, এর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চীনা যুদ্ধ বিমান ক্রয়, এসবই এই পরিবর্তনের উদাহরণ মাত্র। মানে ভারতের যে নীতির পরিবর্তন হচ্ছে, ভারত যে তার বিভিন্ন ব্যবস্থাগুলোকে একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছে। নিকোলাস এস্তেভেস বলছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের যেই একটা নতুন সম্পর্ক, যেটা আরও গভীরতর হতে যাচ্ছে, এর কারণেই এই জিনিসগুলো মানে ভারত পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। নিকোলাস লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের রাজনৈতিক ব্যবহার সেই মতকে প্রতিফলিত করে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক এবং নাগরিকদের সম্পৃক্ততার অভাব সম্পর্ককে দুর্বল করে দিতে পারে, যে সম্পর্ক এখন ভেঙে পড়েছে। ডক্টর ইউনূসের সময়কার ওই সময়টা বিশ্লেষণ করে এই গবেষণা নিবন্ধে দেখানো হয়েছে যে ভারত বাংলাদেশের ওই যে সম্পর্ক, মানে সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক, নাগরিকদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলো ভেঙে পড়েছে। এছাড়াও হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া একটি প্রতীকী সংকীর্ণতা সৃষ্টি করেছে, যা মোদি ও ইউনূসের মধ্যে বাস্তবধর্মী সম্পর্কের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে। 2024-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। সেই জিনিসটাকে তুলে ধরে বলছে যে এই যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা সম্পর্কের, মানে মূলত এখানে নয়াদিল্লি এবং ঢাকার যে সম্পর্ক, সেটাকে এই দুইজনের নাম দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যে একটা সম্ভাবনা যে ছিল সেটাকে বাধাগ্রস্ত করেছে, কারণ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এবং ইউনূসকে বেইজিং ও ইসলামাবাদের সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার যুক্তি ও কারণ দিয়েছে। মানে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অন্তর্বর্তী সরকারের সময় একটু দুর্বল হলো, সেইটা বেইজিং এবং ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা রসদ দিচ্ছে। তবুও পরিস্থিতি যদি সাময়িক হয় এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসেন, তবুও ভারতের উচিত হবে বাংলাদেশকে কেন্দ্র করে তার সম্পর্ক পরিচালনার পদ্ধতি পুনর্বিবেচনা করা। এই গবেষক বা বিশ্লেষক নিকোলাস বলছেন যে উনি ধরে নিয়েছেন যে কোনো একদিন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বা শেখ হাসিনা ফিরে আসলো, এবং এর মধ্যে দিয়ে যেই সম্পর্কের আবার আর এক ধরনের যে নতুন একটা ক্ষেত্র তৈরি হবে, সেখানে ভারতের মনে রাখা উচিত যে এতদিন ধরে সে যে সম্পর্কটা করেছে, মানে ডক্টর ইউনূসের ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত, সেটাকে একটু পরিবর্তন করা দরকার, মানে এবং পুনর্বিবেচনা করা দরকার, যে সেটা আগের মতোই থাকবে নাকি একটু তার ওই অবস্থানটা পরিবর্তন হবে। গবেষণা নিবন্ধে নিকোলাস এস্তেভেস লিখেছেন, একটি ভারসাম্যপূর্ণ সূক্ষ্ম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা, যা ভারত বিরোধী মনোভাব কমাতে সাহায্য করবে। যেহেতু ভারত বাস্তববাদী আন্তর্জাতিক সম্পর্কের জন্য পরিচিত, তাই দেশটির ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা শেষ পর্যন্ত দণ্ডিত হলেও বা দণ্ড কার্যকর হলেও বাংলাদেশের ভেতরে জবাবদিহিতার প্রক্রিয়া চলতে দেওয়াই উচিত। এটি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যতের জন্য নির্ধারক হবে। সম্পর্কের মাত্রা নিম্নমুখী থেকে গেলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ভারতের উচিত হবে তার বহুপাক্ষিক প্ল্যাটফর্মগুলোকে শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং এমন একটি কূটনৈতিক কৌশলে বিনিয়োগ করা যা চীন, পাকিস্তান, বাংলাদেশ জোটের চ্যালেঞ্জের জবাব দিতে পারে। পানি বন্টন চুক্তি ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জগুলো ভারত ও বাংলাদেশ এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত পানি সম্পদের বিরোধপূর্ণ ব্যবস্থাপনা অবশ্যই কূটনৈতিক ও প্রযুক্তিগত চ্যানেলের মাধ্যমে বজায় রাখতে হবে, যাতে গঙ্গার মতো চুক্তিগুলো টিকে থাকে এবং সহযোগিতার সক্ষমতার শক্তির প্রতীক হয়ে ওঠে। এই অঞ্চলের অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা, সম্পদের স্বল্পতা এবং প্রাপ্য সম্পদের যথাযথ ব্যবহার যেহেতু দুষ্প্রাপ্য হয়ে উঠেছে, তাই একে অপরকে সমর্থন করার জন্য উন্মুক্ত উপায় টিকিয়ে রাখা উচিত। সংঘাত বা জনরোষের দিকে নিয়ে যেতে পারে তেমন স্বার্থপর বা জাতীয় স্বার্থের বশবর্তী হওয়া উচিত নয়। এই নিবন্ধে বলা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের এবং পাকিস্তান, চীন, মানে এই অঞ্চলের এই দেশগুলোর, প্রতিবেশী দেশগুলোর এমন একটা সম্পর্ক রাখা উচিত, কারণ এই অঞ্চলে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা রয়েছে, আমাদের সম্পদের স্বল্পতা রয়েছে এবং যেই সম্পদটুকু পাওয়া যাচ্ছে তার যথাযথ ব্যবহারও দুষ্প্রাপ্য হয়ে উঠছে। সেই জায়গা থেকে নিকোলাস এস্তেভেস বলছেন যে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার ক্ষেত্রে একটা উন্মুক্ত, একটু মন খুলে
যেন সম্পর্ক নিয়ে কথা বলা যায় এরকম একটা পরিবেশ রাখা উচিত। এমন কিছু করা উচিত না, বা এমন কোনো জাতীয় স্বার্থের কথা বিবেচনা করা উচিত না যেটা সংঘাত বা জনরোষের দিকে নিয়ে যেতে পারে। নিবন্ধে বলা হচ্ছে, হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশে যে দলই শাসন করুন না কেন, ভারতের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব তাদের উপেক্ষা করা উচিত নয়। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে এই প্রবন্ধটা লেখা হচ্ছে। এখন আমরা যখন কথা বলছি তখন বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তো যেহেতু এই বিশ্লেষণটা আগেই করা, সে কারণে তিনি লিখছেন যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে যে দলই শাসন করুক না কেন, ভারতের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব তাদের উপেক্ষা করা উচিত না। এরপরেই নিবন্ধে বলা হয়েছে, যদিও এটি অনস্বীকার্য যে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে বৈষম্য ছিল, তবুও ভারত বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য একটি ভিত্তি প্রস্তুত ছিল। এর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সমর্থন করে, পারস্পরিক স্বার্থের বিষয়ে সহযোগিতা করে, অবকাঠামো উন্নয়নে সহায়তা করে। এমনকি কোভিড-19 প্রাদুর্ভাবের সময়ও ভারত বাংলাদেশকে ভ্যাকসিন পেতে সাহায্য করেছিল। তবে বাংলাদেশকে তাদের সতর্কমূলক কৌশলের অন্তর্নিহিত ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিস্তা নদী ও সামরিক সক্ষমতায় চীনের বিনিয়োগ ও সমর্থন অর্থনৈতিক, পরিবেশগত এবং সামরিক প্রয়োজনের স্বল্পমেয়াদী সমাধান দিতে পারে। কিন্তু ভারতের প্রভাবমুক্ত থাকা অথবা নয়াদিল্লির পরিবর্তে বেইজিংয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে। অধিকন্তু পাকিস্তানের দেওয়া নতুন বাণিজ্যিক বিকল্পটি দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য টেকসই কিনা, অথবা চীনের সহযোগিতা শেষ পর্যন্ত প্রাকৃতিক সম্পদ বা প্রধান সম্পদের উপর নিয়ন্ত্রণ ও অধিকার ছেড়ে দেওয়ার দাবি করবে কিনা, তা এখনো মূল্যায়ন করা বাকি। এই গবেষণা নিবন্ধে মানে গবেষক বলছেন যে এই যে বাংলাদেশ বেইজিংয়ের উপরে নির্ভরশীল হতে চাচ্ছে, সেটার এবং নয়াদিল্লির পরিবর্তে যে বেইজিং, এই নির্ভরশীলতার একটা সূক্ষ্ম রেখা আছে, এখানে একটা মানে পার্থক্য আছে। তাছাড়া মানে চীনের সহযোগিতা শেষ পর্যন্ত বাংলাদেশের নিজের প্রাকৃতিক সম্পদের উপরে বাংলাদেশের নিজের নিয়ন্ত্রণ, বাংলাদেশের সেই সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে তার যে অধিকার, সেটাকে কোথাও খর্ব করবে কিনা, সে বিষয়টাও মূল্যায়ন করা দরকার বলে এখানে বলা হচ্ছে। সবশেষে গঙ্গা চুক্তির আসন্ন মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে রয়ে গেছে। উভয় দেশের উচিত পরিবেশগত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা। কোনো বহির্শক্তি এখানে কোনো পক্ষের চাহিদা পূরণ করতে পারবে না। পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। বাংলাদেশের প্রয়োজন মেটানোর জন্য ইসলামাবাদকে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করার সময় তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত নিকোলাস স্টেভেসের এই যে নিবন্ধর কিছু অংশ থেকে অনুবাদ করে যেটা বলা হলো, এর নিবন্ধের একটা বড় অংশ চর্চা.com-এ অনুবাদ করে প্রকাশিত হয়েছে। আগ্রহী পাঠক দর্শকরা আপনারা চর্চা.com-এর ওয়েবসাইটে লগ ইন করে সেটি পড়ে নিতে পারেন। মূলত নিকোলাস এখানে বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে আগের সম্পর্ক, গণঅভ্যুত্থান পরবর্তী যে সম্পর্ক, সেখানে নতুন করে চীন এবং পাকিস্তানকে নিয়ে একটি অক্ষ যে তৈরি হয়েছে, সেই অক্ষ কোনোভাবে আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব পড়লে সেটা কী ধরনের প্রভাব পড়বে, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক যদি ভারতের চেয়ে গভীর হয়, তাহলে বাংলাদেশের কি কি বিষয় বিবেচনা করা উচিত, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর হলে কি কি বিষয় বিবেচনা করা উচিত, এই বিষয়গুলো বেশ বড় একটি নিবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। এবং একটা গবেষণায় একটা প্রশ্ন তোলা হয়েছে কিংবা বলার চেষ্টা করা হয়েছে যে ভারতকে সম্পূর্ণ উপেক্ষা করা কি বাংলাদেশের পক্ষে সম্ভব? দর্শক, আপনি কি মনে করেন এক্ষেত্রে? আপনার মতামতটাও জানতে চাই। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানান। চর্চার সঙ্গে থাকুন।